এই কথার প্রসঙ্গে কিন্তু কথা আমি কিন্তু রাশেদ জামাত ইসলামরা এত অপছন্দ করে 100 বছরের ইতিহাস মানে 100 বছরের ইতিহাস মানে আপনাকে জন্মগ্রহণ করতে হবে 100 বছর না। আমরা যখন বিএনপির কথা বলি আমরা কিন্তু বারবার আমরা যখন বিএনপির কথা বলি 71 এর কথা বলি, বিএনপি কি 71 জন্ম হয়েছে? 71 জন্ম হয়েছে, তাহলে আপনি 71 ইতিহাস যখন টেনে নিয়ে আসেন তখন বিএনপির ইতিহাস আসে না। টোটাল জামাত ইসলামে কেউ নাই, স্বাভাবিক কারণে কিন্তু ধন্যবাদ ব্যারিস্টার আল মামুনুর রাসেল। চারপাশে সবকিছু আমাদের দেখতে হবে। আমরা যখন পদ্মা ব্যারেজ করব আমাদের চিন্তা করতে হবে পদ্মা ব্যারেজ করতে গিয়ে আবার বিপরীতে আমাদের কয়েকটা জেলাকে উদ্ধার করতে গিয়ে আবার ভয়ঙ্কর অবস্থা, খারাপ অবস্থা অন্য কোনো জেলাতে পড়ে যায় কিনা। এটা বাংলাদেশের মানুষের চ্যালেঞ্জ যে কোনো মূল্যে তিস্তা করা উচিত এবং তিস্তার জন্য স্যাক্রিফাইস করা উচিত। তবে মেঘা প্রজেক্ট, মেঘা দুর্নীতি 15-17 বছর ধরে এই ঘটনাটা দেখে আসছে যে আসলে মেগা প্রজেক্টে বিপুল পরিমাণে দুর্নীতি হয় এবং এই দুর্নীতিটা মন্ত্রীরাও স্বীকার করেছেন প্রকাশ্যে। নেতা বদলায়, দল বদলায়, জন্ম নেয় নতুন দল, কিন্তু সাধারণ মানুষের ভাগ্য কি বদলায়? আশ্বাস আর প্রতিশ্রুতির ঘিরে আমরা খুঁজব বাস্তবতার প্রতিফলন। আমাদের কাজ প্রশ্ন করা, দেশ ও মানুষের স্বার্থে প্রশ্ন করেই যাব। থাকবে মত এবং ভিন্ন মতের শ্রদ্ধা। স্টার নিউজ করা আলাপের সঙ্গে শান্তা শারমিন। দর্শক, আজ কড়া আলাপে আমাদের সাথে অতিথি হিসেবে স্টুডিওতে উপস্থিত রয়েছেন তিনজন সম্মানিত অতিথি। তাদের সাথে পরিচয় করে দিতে চাই। আমার ঠিক বাঁ দিকে রয়েছেন আবুল হাসান রুবেল, নির্বাহী সমন্বয়কারী, গণসংহতি আন্দোলন, জিএসএ। আমার সাথে রয়েছেন অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, এবং রয়েছেন ব্যারিস্টার আল মামুনুর রাসেল, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকের কড়া আলাপে। শুরুতেই যে আলোচনা দিয়ে আজকে কড়া আলাপ শুরু করতে যাচ্ছি, যে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে বর্তমান সরকারের যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে এমন কথা বলেছেন সংসদে, এবং সংসদে প্রস্তাবিত বাজেটকে জীবন বান্ধব বাজেট আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন যে তার সর্বোচ্চ বিবেক, বুদ্ধি, জ্ঞান দিয়ে এমন বাজেট দেওয়ার চেষ্টা করেছেন যেটা সব শ্রেণী পেশার মানুষের জীবনে কিছুটা হলেও স্বস্তি দিতে পারে। অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, আপনাকে দিয়ে আজকের আলোচনাটা শুরু করব। যে প্রধানমন্ত্রী তারেক রহমান বাজেটে 3 ধাপে অর্থনৈতিক পুনরুদ্ধারের কথা বলেছেন এবং যে কোনো মূল্যে এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কথা তিনি ঘোষণা দিয়েছেন। এই যে ভঙ্গুর অর্থনীতি বাংলাদেশের বর্তমানে এবং এই বিশাল মেগা প্রজেক্ট এর অর্থায়নের ব্যাপারে যখন প্রশ্ন করা হয় তখন দেখা যায় যে বিগত সরকারের বিভিন্ন মেগা প্রজেক্ট নিয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন যে এটি বোঝা, না পারছেন গিলতে, না পারছেন ফেলে দিতে, এমন কথা বারবার উঠে এসেছে। অথচ একই অর্থনৈতিক সংকটের মাঝেও এই যে তিস্তা ও পদ্মার মতো নতুন মেগা প্রজেক্ট আসার কথা যে বলা হচ্ছে, এগুলো আসলে কতটা বাস্তবসম্মত মনে হচ্ছে? এটা কি চাপ সৃষ্টি করবে না এই অর্থনীতিতে? আচ্ছা, এখানে আমি একটু বলে নিই যে মাননীয় প্রধানমন্ত্রী তিস্তা নিয়ে এবং পানি পদ্ধতি নিয়ে যে প্রকল্পের কথা বলেছেন বেশ আত্মবিশ্বাসী, এবং এটাতে উনি জোর দিয়েই বেশ বলেছেন, মানে খুব কঠিনভাবে বলেছেন যে এটা আমরা বাস্তবায়ন করবই, কি করার চেষ্টা করছি। এখন এইখানে আপনি মহা প্রজেক্ট আওয়ামী লীগের আমলের কথা, এখন হয় কি যে কোনো মেগা প্রজেক্ট রাষ্ট্রের জন্য প্রয়োজন, কিন্তু দুর্নীতিটা প্রতিরোধ করতে হবে। আওয়ামী লীগ যে সমস্ত মেগা প্রজেক্ট নিয়েছিল তার 15 বছরের দুঃশাসনের আমলে, যেমন ধরেন আপনার পদ্মা সেতু, তারপরে এলিপ্রেট, মেট্রো রেল, সব কিছুই কিন্তু যে ব্যয়টা প্রথম নির্ধারণ করেছিল সেই ব্যয় এবং সময় কোনোটাই কিন্তু ধরে রাখতে পারেনি। এই ব্যয় যেটা দিয়ে শুরু করছিল তার 10 ডাবল হয়েছে, এবং সময়টা কিন্তু কালক্ষেপণে আরও ব্যাপক। যদি বলে যে 5 বছরে করবো, সেটা 15 বছরেও হাফ করে কোনো মতে ভিত্তিপ্রস্তর দিয়ে গেছে। এই লাস্ট নির্বাচনের আগে কি উদ্বোধন করে দিয়ে গেছে কিছু কিছু লাস্ট ইয়ার আমলে, লাস্ট হচ্ছে নির্বাচনের তার ওই রিনিউয়াল মেয়াদ উত্তীর্ণর যে নির্বাচন সেটাতে। এখন এখানে ব্যাপার হচ্ছে কি, তিস্তা বাংলাদেশের প্রয়োজন, এবং এই তিস্তা নিয়ে কিন্তু ভারতের সাথে 15 বছর লুকোচুরি খেলা করলো। এই আছি এই নাই, মানে ছোঁয়াছুঁই, কানামাছি, ভো ভো, যাকে পাবি তাকে ছো, এরকম। মানে মোদি সাহেব বলে মমতা দায়ী, মমতা বলে কেন্দ্রীয় সরকার দায়ী, এই করে করে কিন্তু এর ঘাড়ে ও ওর ঘাড়ে ও দিয়ে কিন্তু পার হয়ে গেল।
এখন যেই জিনিসটা বাংলাদেশের জন্য প্রয়োজন ভারতের কাছে, এইরকম কোনো কিছুই কিন্তু 15 বছর শেখ হাসিনা বাংলাদেশের ভারতীয় সকল স্বার্থ বাংলাদেশের তৎকালীন সরকার শেখ হাসিনা দেখেছে, রক্ষা করেছে, কিন্তু বাংলাদেশের জনগণের যেটা স্বার্থ, বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্বের যেটা স্বার্থ, বাংলাদেশের গণতন্ত্রের যেটা স্বার্থ, সংবিধানের যেটা স্বার্থ, সেটা কিন্তু বারবার কুঠারাঘাত এনেছে ভারতীয় আধিপত্যবাদের মাধ্যমে তৎকালীন সরকার। স্বাভাবিক কারণে এটা শুধু বর্তমান সরকারের না, এটা বাংলাদেশের মানুষের চ্যালেঞ্জ যে যে কোনো মূল্যে তিস্তা করা উচিত এবং তিস্তার জন্য স্যাক্রিফাইস করা উচিত। তবে মেঘা প্রজেক্ট, মেঘা দুর্নীতি প্রতিরোধ করার এবং প্রত্যেকটা দুর্নীতির খাতগুলো আগেই সেটা নির্ধারণ করে ওই ব্যাপারে সচেতন এবং সজাগ দৃষ্টি যদি রাখা যায়, তাহলে সঠিক ব্যয়ে সঠিক সময়ে সঠিক জিনিসটাই বাংলাদেশের মানুষকে উপহার দিতে পারবে বর্তমান সরকার। আচ্ছা, মেগা প্রজেক্ট, মেগা দুর্নীতির কথা আপনি বলছেন যে নতুন নতুন যে মেগা প্রজেক্ট এই সরকার নেবে সেখানে দুর্নীতি হবে না, এই আশ্বাস আমরা কিভাবে পেতে পারি, আমরা কিভাবে বুঝবো যে হবে না? আর যে প্রশ্নটা তখনও করেছিলাম যে আগের সরকারের বড় বড় প্রজেক্টগুলো যদি বোঝা মনে হয়, তাহলে এই অর্থনৈতিক বাস্তবতায় একই চিত্রে নতুন মেগা প্রজেক্ট আসলে কতটা বাস্তব? মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বলেননি যে এই অর্থ বছরে আমি করে ফেলবো। তিস্তা পরিকল্পনা করার ব্যাপারে উনি ওনার দৃঢ় প্রত্যয় এবং সংকল্প বক্তব্যের মাধ্যমে জাতীয় সংসদে উপস্থাপন করেছেন। এখন মেঘা প্রকল্পের মেঘা দুর্নীতির একবারে তৃণমূল থেকে হয়ে আসে, যে ইট সাপ্লাই দেয়, যে বালু সাপ্লাই দেয়, যে হচ্ছে আপনার পাথর সাপ্লাই দিচ্ছে, যে সিমেন্ট সাপ্লাই দিচ্ছে, একবারে তৃণমূল থেকে কিন্তু করাপশন হতে হতে উচ্চ পর্যায়ে পর্যন্ত আসে। এইটার সাথে একটা ডে লেবার থেকে শুরু করে ওই যে বালি সাপ্লায়ার আছে তারা পর্যন্ত জড়িত। তো এই জন্য বাংলাদেশের মানুষের একটা সম্পদ পেতে গেলে, একটা বাংলাদেশের মানুষের প্রয়োজনে এই তিস্তা পেতে গেলে এখানে অন্ততপক্ষে তওবা তিল্লা করে যে বালি সাপ্লাই দিবে তাকেও চিন্তা করতে হবে সবচেয়ে ভালো বালুটা কম মূল্যে কিভাবে সাপ্লাই দিতে পারি, সবচেয়ে 1 নম্বর ইটটা কিভাবে সাপ্লাই দিতে পারি। এবং এটা একটা জাতীয় প্রয়োজন, নাগরিক সেবা আমি মনে করি। সেখানে ঠিকাদারকেও চিন্তা করতে হবে, যারা দরপত্র টেন্ডার আহ্বান করার পর সাবমিট করবে তাদেরকেও চিন্তা করতে হবে যে পুকুর চুরির মতো লাভ না করে অন্ততপক্ষে এখানেও কিন্তু একটা মানবিক সেবামূলক মনোবৃত্তি রাখতে হবে। যে অন্ততপক্ষে ওইরকম পুকুর চুরি না করে, লাভ ছাড়া তার কোনো ব্যবসায়ী ব্যবসা করবে না, কোনো ঠিকাদার তার পার্টিসিপেট করবে না, খরচ তার পকেটের পয়সা দিয়ে করবে না। কিন্তু তারপরেও এখানেও একটা দেশপ্রেম, স্বচ্ছতা, সততা সব কিছু যদি থাকে তাহলে সম্ভব কেন নয় বলেন। আচ্ছা, ধন্যবাদ। ব্যারিস্টার আল মামুন রাসেল, আপনার কাছে আসতে চাই একই প্রসঙ্গে যে আজ সোমবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান যে কথাগুলো বলেছেন যে তিস্তায় অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি পানি ব্যবস্থাপনা নিয়েও সরকারের পরিকল্পনা তুলে ধরেছেন এবং তারেক রহমান বলেছেন যে পদ্মা ব্যারেজ নির্মাণেরও উদ্যোগ নিয়েছে। সৈয়দ আসিফ আশরাফি পাপিয়া যে কথাটি বলছিলেন যে মেগা প্রজেক্ট, মেগা দুর্নীতি, এই অবস্থান থেকে বের হয়ে আসতে হবে, সরকারের বর্তমান যে কর্মপরিকল্পনা সেটাতে আপনি কি দেখেন? নতুন নতুন যে মেগা প্রজেক্টগুলো আসতে যাচ্ছে, এই দুর্নীতি থেকে বেরিয়ে আসা সম্ভব বলে মনে হয় কিনা আপনার? জি, অসংখ্য ধন্যবাদ আমাকে চমৎকার প্রয়াসে যুক্ত করার জন্য। সাথে দুজন সহ প্যানেলিস্ট, তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। স্থানীয় যারা দর্শক আছে তাদের শুভেচ্ছা জানাচ্ছি। দেখেন, তিস্তা ব্যারেজ, তারপরে হচ্ছে পদ্মা ব্যারেজ, এটা মহৎ পরিকল্পনা। এটা কিন্তু আমাদের দেশের জন্য একটা দেশের মানুষের জন্য একটা বড় উপহার ধরে নিতে পারেনি। কিন্তু ব্যাপার হচ্ছে আমরা তো বলে না যে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। আমরা যখন মেগা প্রজেক্ট দেখি তখন আমরা মেগা দুর্নীতির ভয়টা পাই। এর আগে 17-18 বছর বড় বড় প্রজেক্ট দেখানো হয়েছে, দেখি বড় বড় দুর্নীতি করা হয়েছে। আপনি দেখেছেন যে বঙ্গবন্ধু যে টানেলটা করা হয়েছে, এই টানেলটা যদি 3 কোটি টাকা হয়, ব্যয় হচ্ছে 6 কোটি টাকা। তার মানে আপনার আয়ের থেকে ব্যয়টা ডাবল হয়ে যাচ্ছে। তারপর আপনি দেখেছেন রূপপুর বিদ্যুৎ কেন্দ্র, যে বিদ্যুৎ কেন্দ্রটা করা হয়েছে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করার উদ্দেশ্য ছিল যে আপনার 4 টাকা পার ইউনিট আমরা যেন বিদ্যুৎ পাই। সেটা দুর্নীতি করতে করতে এমন অবস্থা হয়েছে, বর্তমানে যদি ওই জায়গা থেকে যদি আমরা বিদ্যুৎ পাই সেটার পরিমাণ হবে পার ইউনিট 12 টাকা। তার মানে আপনার এই যে পরিকল্পনা করে আমরা বড় বড় প্রজেক্টগুলো করে থাকি, যখন ফলাফল কনসিকুয়েন্স বা ফলাফল আমরা ঘরে নিতে যাই, ফল যখন ঘরে নিতে যাই, তখন দেখতে পাই যে আসলে ওই আম ছাল দুটেই চলে যায়। এজন্য সরকারকে এটাকে চ্যালেঞ্জ নিতে হবে। যদি আপনার তিস্তা ব্যারেজ নিয়ে অলরেডি চীনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গিয়েছেন,
চীন কিন্তু আশ্বস্ত করেছে প্রায় 55% তারা সহযোগিতা করবে এই তিস্তা ব্যারেজ করার ক্ষেত্রে। কিন্তু আমাদেরকে এই দিক থেকে একটা করতে হবে, চিন্তা করতে হবে। দেখেন ফারাক্কা বাঁধ যখন করেছিল ভারত, কেন উপকার এই পশ্চিমবঙ্গের যাতে উপকার হয়। পরবর্তী দেখা গিয়েছে সেই বিহারের ভয়ঙ্কর বন্যা, বিহারে ভয়ঙ্কর অবস্থা হয়েছে, বিহারের মানুষ আন্দোলন করছে। তার মানে একটা জায়গাকে করার জন্য যখন আপনি আরেকটা জায়গা করবেন, তখন এটা দেখতে হবে যে চারপাশে সব কিছু আমাদের দেখতে হবে। আমরা যখন পদ্মা ব্যারেজ করব, আমাদের চিন্তা করতে হবে পদ্মা ব্যারেজ করতে গিয়ে আবার বিপরীতে আমাদের কয়েকটা জেলাকে উদ্ধার করতে গিয়ে আবার ভয়ঙ্কর অবস্থা, খারাপ অবস্থা অন্য কোনো জেলাতে পড়ে যায় কিনা, এটা স্টাডি আমাদেরকে করতে হবে, গবেষকের মাধ্যমে স্টাডি করতে হবে। তো সুতরাং আমরা চাই সরকারের যে পরিকল্পনা, এই পরিকল্পনা যদি বাস্তবায়ন, এর আগে পরিকল্পনা বাস্তবায়ন হয় না কেন? কারণ হচ্ছে আপনি জানেন ভারতের কেন্দ্রে এক সরকার ছিল, তারপর পশ্চিমবঙ্গে আরেক সরকার ছিল। পশ্চিমবঙ্গ কেন্দ্রকে দোষ দিত, কেন্দ্র পশ্চিমবঙ্গকে দোষারোপ করতো। কিন্তু এখন কিন্তু ভারতের কেন্দ্র এবং পশ্চিমবঙ্গ দুটি কিন্তু একই সরকার। তো সুতরাং এখন কেউ কারোর উপর দোষারোপ করতে পারবে না। তো সুতরাং তিস্তা ব্যারেজটা আমাদের দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কিন্তু এটার আর অর্থনৈতিক বিষয় এবং কি এটা মানে কমপ্লিট করার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতাগুলো আছে, আর্থিক প্রতিবন্ধকতা আছেই, সেটার জন্য তো চীন হয়তো আমাদেরকে বলেছে সহযোগিতা করবে। কিন্তু শুধুমাত্র চীনের সহযোগিতা আপনি চাইলে তিস্তা ব্যারেজটা আপনি কমপ্লিট করতে পারবেন না। আপনাকে কারণ পানি বন্টনের একটা বিষয় আছে, আন্তর্জাতিক পানি বন্টন আইন আছে, পানি বন্টনের বিষয় আছে। শুধু ব্যারেজ করলে আপনি পানি আটকে রাখলেন, কিন্তু পরবর্তীতে আন্তর্জাতিক নদীগুলো তো আন্তর্জাতিক নদী, তাহলে আমাদেরকে ওই চিন্তাটা করতে হবে। তো সুতরাং আমরা মনে করি এই যে মহাপরিকল্পনা সরকার নিয়েছে, এটা আমরা অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু সাথে সাথে আমাদেরকে মাথা রাখতে হবে যাদের কাছে দায়িত্বটা দিবে এই মহাপরিকল্পনা বাস্তবায়ন করার জন্য, তারা যেন পূর্বের মতো নিজেরা দুর্নীতির মধ্যে না আসে। শস্যের মধ্যে ভূত যদি থাকে তাহলে তো আপনি এটা তাড়াইতে পারবেন না। তো সুতরাং যাদের মাধ্যমে করাবে সরকারকে মাথা রাখতে হবে, অতীত থেকে শিক্ষা নিতে হবে। কিন্তু আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা অতীত থেকে শিক্ষা নিই না। আমরা অতীত থেকে কখনো শিক্ষা নিই না। যদি আমরা অতীত থেকে শিক্ষা নিতে পারি, অতীতে মেগা প্রজেক্ট করে মেগা দুর্নীতি করেছে, তো সুতরাং আমাদেরকে এক্সাম্পল ক্রিয়েট করতে হবে মেগা প্রজেক্ট করতে গিয়ে আমরা মেগা দুর্নীতি করব না। যদি সেই এক্সাম্পল যদি সরকার, একটা বড় চ্যালেঞ্জ সরকারের জন্য, এটা যদি সরকার ক্রিয়েট করতে পারে, আমার মনে হয় এটা দেশের মানুষ উপকার হবে। সবার আগে বাংলাদেশে যে স্লোগান দিয়ে সরকার ক্ষমতা আসছে, আমার মনে হয় সেটা বাস্তবায়ন সম্ভব হবে। আল মামুন রাসেল, আবার আসবো আপনার কাছে। আবুল হাসান রুবেল, এই যে মেগা প্রজেক্ট মানে মেগা দুর্নীতি, এই ধ্যান ধারণা যে বাংলাদেশের মানুষের মধ্যে ঢুকে গেছে, এই সরকার কি এটা পরিবর্তন করতে পারবে কিনা মনে হচ্ছে? ধন্যবাদ। প্রথমে বলি যে আসলে মেগা প্রজেক্ট মানে মেগা দুর্নীতি, এটার তো একটা অভিজ্ঞতার ভিত্তিতেই মানুষের ভিতরে তৈরি হয়েছে। মানুষ এই গত 15-17 বছর ধরে এই ঘটনাটা দেখে আসছে যে আসলে মেগা প্রজেক্টে বিপুল পরিমাণে দুর্নীতি হয় এবং এই দুর্নীতিটা মন্ত্রীরাও স্বীকার করেছেন প্রকাশ্যে, যে আসলে এখানে তো এক একটা প্রজেক্টের সাগর চুরি হচ্ছে। তো এই জায়গায় যদি আমরা দেখি তাহলে আসলে মেগা প্রজেক্ট থেকে মানে মেগা দুর্নীতি হয়, এই জায়গাটা বন্ধ করার জায়গাগুলো কোথায়, সেটাকে এই সরকারকে জোর দিতে হবে। যদি এই জায়গা থেকে আমরা বের হতে চাই, তাহলে প্রথমত মানে এটা বলে নেওয়া ভালো যে কিন্তু যে মেগা প্রজেক্ট মাত্রই মেগা দুর্নীতি হবে, এটা আগে থেকে ধরে নেওয়ার কোনো কারণ নাই। আমরা যদি ধরেন মেগা দুর্নীতি হবে এটা মনে করে দেশের জন্য খুবই প্রয়োজনীয় এটা প্রকল্প, এটা বড় প্রকল্প, এটা নিতে হবে, এটা থেকে আমরা বিরত থাকবো, সেটাও তো হতে পারে না। সেক্ষেত্রে কয়েকটা কি জিনিস নিশ্চিত করতে হবে। যেমন হচ্ছে যে একটা ওপেন টেন্ডার হতে হবে। হ্যাঁ, কারা আসলে এই কাজটা পাচ্ছে, কিসের ভিত্তিতে পাচ্ছে, তার তথ্যটা আসলে থাকতে হবে। দ্বিতীয় হচ্ছে যে প্রত্যেকটা জায়গায় জবাবদিহিতার জায়গা থাকতে হবে এবং ক্লোজ মনিটরিং থাকতে হবে। এইটা যদি করা যায় তাহলে আসলে এই মেগা প্রকল্পগুলোতে যাতে দুর্নীতি না হয় সেটার ব্যবস্থাটা আসলে করা সম্ভব। অর্থায়নের কথা বলা হচ্ছে, যে চীন থেকে সহায়তার কথা বলা হচ্ছে, চীনের সহায়তা পাওয়ার পরও আসলে বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় বাংলাদেশ বাকিটা কি সাপোর্ট দিয়ে এই ধরনের প্রজেক্ট নামাতে পারে কিনা এই মুহূর্তে? এইখানেও আমি একটু কয়েকটা জিনিস বলবো। কয়েকটা জিনিস হচ্ছে এই বাজেটের দেখবেন আপনি 3টা পর্ব আছে, যেটা আপনি উল্লেখ করেছিলেন, যে একটা হচ্ছে পুনরুদ্ধার, একটা হচ্ছে উত্তরণ, একটা হচ্ছে বিকাশ। এই 3টা পর্বের যদি আমরা ভাগ করি তাহলে আসলে আপনি পুনরুদ্ধার পর্বে এটার খুব একটা ছোট অংশ হয়তো ব্যয় হবে। হ্যাঁ, সেখানে আসলে অর্থনীতিতে আসলে সচল করার জন্য বিভিন্ন বেসরকারি বিনিয়োগকে আকর্ষিত করার জন্য যে তৎপরতাগুলো সেগুলো চালানো হবে। ফলে এইটার ভেতর দিয়ে যদি অর্থনীতি একটা গতিশীলতা লাভ করে তাহলে সে একটা উত্তরণের পর্যায়ে যাবে এবং উত্তরণের পর্যায়ে গেলে আসলে বাংলাদেশের পক্ষেও তার আর্থিক সক্ষমতাটা আসলে বৃদ্ধি পাবে। তখন সে আসলে এই জায়গাগুলো নিজেরাও আসলে অর্থায়ন করতে পারবে। এই জায়গাটা পর্যন্ত পৌঁছতে হবে। এবং এই যে এই পুরো প্রজেক্টগুলোর বিষয়ে কয়েকটা বিষয় আসলে চিন্তার বিষয় আছে। যেমন হচ্ছে যে ধরেন তিস্তা চুক্তি বা গঙ্গা সামনে চুক্তি, এই তিস্তা চুক্তি, গঙ্গা চুক্তি, এগুলো করার জন্য আমাদের জোর দিতে হবে।
কারণ হচ্ছে যদি আমি নদীর পানি ঠিকমতো না আসে তাহলে আসলে আমরা যে ব্যারেজগুলো করব এই ব্যারেজগুলোর অনেক ক্ষেত্রে কার্যকারিতা পুরোপুরিভাবে পাওয়া যাবে না। ধরেন ওরা নদীর পানি আটকে যখন রাখছে আমরা হয়তো রিজার্ভার দিয়ে কিছু প্রাণী হয়তো রাখতে পারবো, কিন্তু যদি নিয়মিত প্রবাহ নষ্ট হয়ে যায় তাহলে আসলে এটা খুব বেশি কাজে লাগবে, এটা নাও হতে পারে। ফলে আসলে নদীর পানির চুক্তি সম্পর্কে আমাদের বিশেষভাবে নজর দিতে হবে এবং এই চুক্তির ক্ষেত্রে আমাদের তিস্তা চুক্তির সাথে এই প্রকল্পগুলোর অনেক মানে যদি গঙ্গা চুক্তি যদি না হয় সেক্ষেত্রে এই প্রজেক্টের সম্ভাব্যতা যাচাই করা প্রয়োজন বলে মনে করছেন? আমি মনে করি যে এই চুক্তিগুলো যদি না হয় তাহলে আসলে এটা যে পরিমাণে আসলে সুফল পাওয়া সম্ভব ছিল সেটা পাওয়া সম্ভব হবে না। কারণ হচ্ছে যে তাইলে আসলে ওইটা একটা জায়গায় ওই যে কি হয় যে পানির অভাবে যেটা তিস্তা এর আগে ব্যারেজ করা হয়েছে যেটা সেই ব্যারেজের আপনারা একটা দিকে দেখবেন যে পুরোপুরিভাবে শুকিয়ে গেছে এবং শুকিয়ে যাওয়ার ফলাফল হিসেবে যেটা হয়েছে যে ওইখানে এখন হয়তো ধান চাষ হচ্ছে কিন্তু পানি যেটা ছিল ওই পানি নাই। ফলে ওই যে একটা বড় অংশ আপনি ধরেন যদি একটু ভালো মতো দেখেন যে আমাদের ওই অঞ্চলে মঙ্গার প্রকোপটা বেড়েছে কখন, যখন হচ্ছে ব্যারেজ হয়েছে তারপর থেকে মঙ্গার প্রকোপ বেড়েছে। কেন? কারণ হচ্ছে যেখানে লাইভলিহুডের যে বৈচিত্র্য ছিল সেই বৈচিত্র্যটা তখন নষ্ট হয়ে গেছে। ফলে যে কোনো এই ধরনের প্রকল্প নেওয়ার ক্ষেত্রেই অনেক কিছুই আসলে চিন্তার ভেতরে আমাদের রাখতে হয় এবং এই ক্ষেত্রে ধরেন ভারত বহুদিন ধরে এই তিস্তা চুক্তি ঝুলিয়ে রেখেছে, প্রায় এটা 83 সাল থেকে এই তিস্তা চুক্তির কথা চলছে, এখনো পর্যন্ত হয় নাই। এবং এটা আসলে ওই যে একটা মানে ছিল আর কি, ঝুলন্ত বাবু ঝুলেই রইল এরকম টাইপের একটা মানে আমাদের যে যৌথ নদী কমিশন আছে সেটারও কিন্তু একটা নাম হচ্ছে যৌথ ঝুলানো কমিশন। মানে এইখানে এগুলো কার্যকর করা সম্ভব হয় না। সেক্ষেত্রে জাতিসংঘের যে রাইপেরিয়ান রিভার সম্পর্কিত যে মানে কি বলে যে আইন, এটা এখন আইনে পরিণত হয়েছে। ফলে এই আইনের ভিত্তিতে আমরা যাতে আসলে এই আমাদের পানির ন্যায্য হিস্সা পাই, এটার জন্য সরকারকে অবশ্যই খুবই মানে দ্রুততার সাথে উদ্যোগগুলো নিতে হবে। কারণ হচ্ছে যে এইগুলো না হলে আমাদের যে নদীমাতৃক দেশ সেই নদীমাতৃক দেশটা আসলে টিকবে না। ফলে এই সমস্ত জায়গায়ও আসলে আমরা উদ্যোগগুলো দেখতে চাই। আবুল হাসান রুবেল, ধন্যবাদ আপনাকে। অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, আবার আসতে চাই আপনার কাছে। প্রধানমন্ত্রী প্রস্তাবিত বাজেট থেকে কালো টাকা সাদা করার সুযোগ বাতিলের আহ্বান জানিয়েছেন। ব্যবসায়ী এবং অর্থনীতিবিদরা অনেক চাপ দিয়েছেন এই বিষয়ে, তারপরেও হঠাৎ সরকারের এই নীতিগত পরিবর্তন, কালো টাকা সাদা করার সুযোগ যদি জনমনে কোনো ধরনের তীব্র সমালোচনা তৈরি করে, আমরা যেটা দেখেছি যে কয়েকদিন ধরে আলোচনা হয়েছে প্রস্তাবিত বাজেটের পরপরই, তাহলে অর্থমন্ত্রী বাজেট দেওয়ার আগে কেন এই বিষয়টা নিয়ে আলোচনা করেনি, কি মনে হয় আপনার? তার আগে আমি একটু বলিনি যে রাসেল যেটা বললো যে আমি কিন্তু বলেই নিছি যে মেঘা প্রজেক্টের মেঘা দুর্নীতি প্রতিরোধ করেই যে কোনো প্রজেক্ট হাতে নিতে হবে। মেঘা আপনি বাদ দেন, আপনি আজকে এবং কালকের ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যম এবং পত্রপত্রিকায় দেখবেন যে প্রধানমন্ত্রী এই যে রোজার ঈদে যে তহবিল দিছিল এমপিদেরকে, সেখান থেকেও নিজের আত্মীয় স্বজনের নামে একজন এমপি সাহেব তার মেয়ে তার আত্মীয় স্বজনের নামে তালিকা করছে এবং এমপিদের ঐচ্ছিক তহবিলে একটা তালিকা থাকে, সেখানেও একজন এমপি সাহেব নিজে তার মেয়ের নাম এবং দুই জায়গায় আমি ওই প্রসঙ্গে আসবো আমি আসলে কালো টাকা এবং ব্যাংক রেজুলেশন আইন এই বিষয়টা নিয়ে দুর্নীতির কথাটা আমি বলছি। মেঘা প্রজেক্টে তো মেঘা দুর্নীতি হয়, দুস্থ মাথার কার্ড নিয়ে যদি দুর্নীতি হয়, জাকাত নিয়ে যদি দুর্নীতি হয়, ঐচ্ছিক তহবিলের টাকা নিয়ে যদি বর্তমান এমপি সাহেবদের পেপারের শিরোনাম হয়, তাহলে এইখান থেকে শুরু করতে হবে তৃণমূল থেকে। কিন্তু আমি তৃণমূলের কথাই বলেছি যে ইট যে সাপ্লাই দেয়, বালি যে সাপ্লাই দেয়, রড যে সাপ্লাই দেয়, সিমেন্ট যে সাপ্লাই দেয়, যে দরপত্র করে, একেবারে তৃণমূল থেকে আমি এই কারণে কথাটা বলেছি। তো তারপরে যেহেতু রিপিট করলো রাসেল, এই জন্য এটা আমি একটু জানানোর জন্য বললাম। হ্যাঁ, তো সেটা যাই হোক। এখন এই যে ছোট ছোট জায়গাগুলো, আমার মেয়ে যদি ঐচ্ছিক তহবিলের টাকা পায়, আমার মেয়ে হয়তো পাওয়ার উপযুক্ত হতে পারে। সবার উদ্দেশ্যে জানিয়ে রাখি যে সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিলের অনুদান তালিকায় মেয়ের নাম দুবার থাকা সহ পরিবার এবং শ্বশুরবাড়ির লোকজনের নাম বেশি থাকায় সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সমালোচনার প্রেক্ষাপটে পড়েছেন যে নড়াইল 2 আসনের জামাতের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু। জামাত ইসলামের পক্ষ থেকে তাকে সতর্ক করা হয়েছে এই বিষয়ে। সতর্ক করা হয়েছে, তাহলে মেঘা প্রকল্পের দায়িত্ব যখন 15 কোটি করে পাবে তখন ওখানে কি করবে ওনারা, এটার একটা প্রশ্ন আছে। আর তৃতীয়ত আরেকটা জিনিস আপনি দেখবেন, আরেকটা দেখলাম আমি যে এমন একটা মসজিদে উন্নয়ন প্রকল্পের নামে এমপি সাহেবের বরাদ্দ দিছে,
পাড়াপড়শিরা সবাই বলছে যে ওখানে মসজিদের নামে মাত্র কেউ নামাজে পড়তে জানে না, এবং ওই অনুদানটা আদৌ কাজ করছে কিনা তাও কেউ জানে না, কোনো প্রত্যক্ষদর্শীও নয়, কারা কাজ করছে কেউ বলতে পারবে না, অনুদান কাদেরকে দিয়ে করছে সেটাও কেউ জানে না। এখন এইরকম মসজিদ মাদ্রাসা কেন্দ্রিক দলীয় প্রতিষ্ঠান যেগুলো তারা ব্যবহার করে থাকে, এইভাবে যদি রাষ্ট্রীয় সম্পদ এরকমভাবে ব্যবহার করে দলীয় ফান্ডেই চলে যায়, এইটাও কিন্তু মেঘা প্রজেক্টের মেঘা দুর্নীতি। আমি তৃণমূলের প্রজেক্ট, তৃণমূলের দুর্নীতি থেকে আমি মেঘাতে উঠতে চাই, এবং তৃণমূল যদি আমি দুর্নীতি ঠেকাতে পারি তাহলে মেঘা প্রজেক্টের মেঘা দুর্নীতি ইনশাআল্লাহ একদিন ঠেকবে। মেগা প্রজেক্টের বেলায় যে প্রশ্নটা বারবার আসে, যে কিছুক্ষণ আগেও বলছিলেন যে টেন্ডার নিয়ে কথাটা আসে, টেন্ডারের স্বচ্ছতা কিভাবে নিশ্চিত করা যাবে, এটা যদি বলেন যে সব সময় টেন্ডার নিয়ে বেশ প্রশ্নবিদ্ধ হয় যে কোনো সরকার বড় প্রজেক্ট নামানোর ক্ষেত্রে, টেন্ডার কি কিভাবে জনগণের এখন সামনে এখানে ধরেন যে স্বচ্ছতা 15-18 বছরের সামিট গ্রুপ, অমক গ্রুপ, তমক গ্রুপ, আওয়ামী লীগের এমপি মন্ত্রীদেরই সব ঠিকাদারি প্রতিষ্ঠান, রেন্টাল কুইক রেন্টাল যেটা ছিল এটাও দেখবেন সব এমপিদেরই প্রতিষ্ঠান, তারা পেয়েছে সব। আর ঠিকাদারির ক্ষেত্রেও দেখবেন কোনো একটা ঠিকাদার নামে মাত্র আছে, বেসিক্যালি সামিট গ্রুপ, এ গ্রুপ, সে গ্রুপ মিলেই কিন্তু করতেছে। স্বাভাবিক কারণেই 15 বছরের এই জিনিসটা আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে আওয়ামী লীগের স্বভাব এবং আওয়ামী লীগের এই অপকর্মের কারণে। দেখেন ব্যাংক ডাকাতি তো 72-74 হয়েছে, গল্প শুনেছি, কিন্তু ডিজিটাল কায়দায় যে বাংলাদেশ ব্যাংকও ডাকাতি হয়, আওয়ামী লীগ কিন্তু আমাদের চোখে আঙ্গুল দিয়ে বোঝালো। এবং প্রত্যেকটা নেতার নামে একটা করে ব্যাংক, মখা আলমগীর বলেন, ব্যারিস্টার তাপস বলেন, তারপরে আপনার ডাক্তার ইকবাল সাহেব বলেন, এই করে করে বাংলাদেশে আমানত শূন্য ব্যাংকে রূপান্তরিত হলো। আমানতকারীদের আমানত নিয়ে তারা এক একটা গ্রুপের নাম দিয়ে সব বিদেশে পাচার করে ফেললো। তা স্বাভাবিক কারণে ব্যাংক নিয়েও এই যে আমাদের উদ্বিগ্নতা এবং বর্তমানে যে অস্থির অবস্থাটা, এই আওয়ামী লীগের দুঃশাসনের ফলাফল। আওয়ামী লীগ চলে গেছে, কিন্তু দুঃশাসনের ফলাফলটা আমরা সবাই ভোগ করছি। এই ভোগটা থেকে পরিত্রাণের জন্যই আমাদের আলোচনার মাধ্যমে সুরাহা করে দলীয় প্রতিষ্ঠান না করে এইটা জনগণের প্রতিষ্ঠানে রূপান্তরিত করতে হবে, এবং দলীয় চাঁদা আদায় থেকে শুরু করে এগুলো সব বন্ধ রাখতে হবে, বন্ধ করতে হবে। আর আপনার আন্তর্জাতিক যখন টেন্ডার আপনি আহ্বান করবেন, সেখানেও আপনার তাদের হচ্ছে কোয়ালিটি সবকিছু মিলায় মিশায়, এবং সে সাবকন্ট্রাক্টে বাংলাদেশে আবার অন্য কারোর নামে মাত্র করাচ্ছে কিনা, এগুলো তদারকির ব্যাপার আছে। তো যেহেতু জামাত ইসলাম আছেন, আল্লাহ দিলে সমালোচনার আলোচনার তো অভাব হবে না, আর এটা জানা যাবে, বোঝা যাবে যে কি হচ্ছে না হচ্ছে। কারণ ওনারাও হয়তো পার্টিসিপেট করবেন, দুস্থ মাতার চাল থেকে এমপি ত্রাণ তহবিলের টাকা থেকে সব কিছুতে যখন পরিবার অংশগ্রহণ করছেন, তখন এখানেও দেখা যেতে পারে। আর আপনি যে প্রশ্নটি প্রথমে করলেন আমাকে, সেই প্রশ্নটি একটু আরেকটু স্মরণ করে দিলে। জি, আমি বলছিলাম যে এই যে বিএনপির যে প্রসঙ্গটি নিয়ে আসছিল, যে টেন্ডার নিয়ে কথাটা উঠছিল, যে বড় প্রজেক্টের ক্ষেত্রে টেন্ডারের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে একটা যে কোনো প্রজেক্টের জন্য টেন্ডারের জন্য যারা জমা দেন, আরো বাকি যারা কম্পিটিটর থাকেন তারাও নিজেদের লোক 4-5 জন টেন্ডার সাবমিশনের জন্য দিয়ে রাখেন। হ্যাঁ, নিজেদের মধ্যে কেউ না কেউ এই টেন্ডারটা পেয়ে যাচ্ছেন। এই ব্যবস্থা থেকে আসলে উত্তরণের উপায় কি? আপনি বারবার বলছেন আওয়ামী লীগের কথা, ঠিক আছে, এখন তো এই সরকার এসেছে, তারা কি এই সিস্টেম থেকে বেরোতে পারবে কিনা? এই সরকার আসার পর থেকে এরকম বড় কোনো প্রকল্প, বড় কোনো কাজ এইভাবে এখন পর্যন্ত করেনি বাংলাদেশের পর্যদস্ত উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত অর্থনীতির কারণে। যেমন তিস্তা নিয়ে তো আমরা চিন্তা করছি যে আদৌ প্রয়োজন আছে, ঠিক আছে, এটা আদৌ এই যে অর্থনৈতিক অবস্থা করা সম্ভব কিনা। তবে এইখানে আমি এই সরকার এবং বাংলাদেশের মানুষের প্রত্যেকের কাছেই যারা এই ব্যবসার সাথে জড়িত থাকবে, একবারে নিম্ন পর্যায়ে সাপ্লায়ার থেকে শুরু করে একবারে উচ্চ পর্যায়ে পার্টিসিপেট করা পর্যন্ত আন্তর্জাতিক দরপত্র যখন আহ্বান করা হবে, যদিও আগাম কথা হয়ে যাচ্ছে গাছে কাঁঠাল গোপে তেল, কারণ প্রজেক্টেরই খবর নয়, আমি ঠিকাদারির এখন স্বচ্ছতা নিয়ে কথা বলছি। তারপর যেহেতু প্রশ্ন উঠেছে আমাকে বলতে হবে, এখানে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা উচিত বিগত দিনের অভিজ্ঞতার আলোকে। আচ্ছা, এবং কোন কোন খাতে করাপশন করা যায় সেগুলো দেখা দরকার। এবং নামে মাত্র 5 জন ঠিকাদারি দিল, কিন্তু একজন মাথা, আসলে ওদেরই হাত পা আগাছা, এগুলো বিশ্লেষণ করে আবারও আসবো আপনার কাছে। আবুল হাসান রুবেল, কিছুক্ষণ আগে অ্যাডভোকেট সৈয়দ আসিফ আশরাফি পাপিয়া বলছিলেন যে কোনো দুর্নীতি হলে সেটা প্রশ্ন করার জন্য বিরোধী দল আছে। এখন বিরোধী দল এবং প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের শীর্ষ নেতা উভয়ই কিন্তু ঐক্যবদ্ধভাবে দেশ চালানোর কথা বলছেন, সুন্দর কম্বিনেশনের কথা বলছেন। আপনার কি মনে হয় যে বিরোধী দল আসলেই প্রশ্ন করার জায়গায় রয়েছে এবং প্রশ্ন করতে পারছে ঠিকমতো? ধন্যবাদ। আমি বলবো যে বিরোধী দল তো অবশ্যই প্রশ্ন করবে, এটাই তো বিরোধী দলের কাজ। এবং বিরোধী দল প্রশ্ন করছে কিনা ঠিক মতো এবং জনগণের স্বার্থে আসলে সেগুলো বিষয়ে প্রশ্ন করছে কিনা, সেটা নিয়ে আমার আসলে নিজেরই একটা প্রশ্ন আছে বলা যেতে পারে, যে বিরোধী দল আসলে জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে খুব বেশি প্রশ্ন করছে না।
বরং জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের চাইতে দেখা যাচ্ছে যে তাদের কোথাও কোনো কিছু যদি কিছু হয় সেই বিষয়ে তারা খুব সরব থাকছেন। এইটা একটা বিষয়। অন্যদিকে মানে যেটা একটা জিনিস বলবো, পাবি আপার সাথে একটু যুক্ত করি, যে এখনো পর্যন্ত অনেক প্রজেক্টে কিন্তু মানে এই পুরনো যারা ছিল আর কি, আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট লোকজন, তারা কিন্তু প্রজেক্ট করছে। এবং এটার কারণটা কি, ধরেন সরকারি যে কোনো প্রকল্পে আপনার যে ধরনের অভিজ্ঞতা লাগে লাগে সেইগুলো এই সমস্ত ক্রাইটেরিয়া নতুন করে কেউ আর ফুলফিল করতে পারছে না, কারণ এই 17 বছরে তো আর কেউ কাজ পায় নাই, তখন ওদেরকেই আবার কাজ দিতে হচ্ছে। এইটাও কিন্তু আবার দুর্নীতির নতুন জায়গা তৈরি করতে পারে, ফলে ওদেরকে ক্লোজ মনিটরিং এ রাখাটা আসলে খুবই জরুরি। হ্যাঁ, খুব জরুরি আর কি। হ্যাঁ, তো এটা বিরোধী দলকেও রাখতে হবে, সরকারি দলকেও রাখতে হবে, এবং এই জায়গাটাকে আসলে আমাদের দেশটাকে যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই জন্য আসলে সকলে যে মিলে কাজ করা, সেটা বিরোধী দল আসলে দুর্নীতি মানে দেখিয়ে দিয়ে আসলে সরকারকে সহায়তাই করতে পারে। আচ্ছা, ধন্যবাদ। ব্যারিস্টার আল মামুন রাসেল, বিরোধী দল নিজেদের স্বার্থ ছাড়া আসলে খুব বেশি বিষয় নিয়ে, জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে প্রশ্ন তোলে না এবং সরকারকে প্রশ্ন করে না, এই বার্তাটা কি সঠিক না ভুল? এটা পলিটিক্যাল কথাবার্তা আর কি। মানে ব্যাপারটা হচ্ছে, আজকে একটু আগে আপনি পাপি আপাকে প্রশ্ন করলেন যে সাদা টাকা কালো, কালো টাকা সাদা করার যে বিধান, এই বিধান কিন্তু প্রথম প্রস্তাবনা কিন্তু বিরোধী দলের পক্ষ থেকে আসছে এটাকে বাতিল করার জন্য। এবং আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে আমি বিরোধী দলের হয়ে, উনি আজকে ওনার ভাষ্যটা এমন ছিল যে আমি বিরোধী দলের হয়ে অর্থমন্ত্রীকে অনুরোধ করব এটা যেন না করা হয়। তার মানে আজকে এই বিষয়গুলো আপনি আজকে গতকাল আমাদের বিরোধী দলীয় নেতার যে বক্তব্যটা 60 মিনিটের যে বক্তব্য, এই বক্তব্য আপনি প্রত্যেকটা শব্দ আপনি শুনেন, প্রত্যেকটা পুরো বক্তব্যটা আমি শুনেছি, পুরো বক্তব্যটা পুরো বাংলাদেশকে নিয়ে, পুরো ভোলা কি প্রয়োজন, কোথায় কি প্রয়োজন, তারপরে সিলেটে কি প্রয়োজন, ইচ অ্যান্ড এভরিথিং, যেটা পরে স্পিকারের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ দেওয়া হয়েছে যে ওনার এলাকা নিয়ে উনি কথা বলেছেন, এজন্য ধন্যবাদ জ্ঞাপন করেছেন। সমালোচনা আমল নিয়ে যে সিদ্ধান্ত পরিবর্তন করেছে সরকার, এটাকে আপনারা কিভাবে দেখছেন? কোনটা? সমালোচনা আমল নিয়ে এই যে কালো টাকা সাদা করার সুযোগ যে বাতিল করা হয়েছে, এই সিদ্ধান্তকে আপনারা কিভাবে দেখছেন? আপনাদের সমালোচনা শুনেই তো বাতিল করা। বিরোধী দলের কাজ কি? বিরোধী দলের কাজ হচ্ছে, সরকার যখনই বিরোধী নামটা দেওয়া হয়েছে বিরোধী মানে সবকিছু বিরোধী, গঠনমূলক বিরোধিতা করতে হবে। আমরা এর আগে দেখেছি শুধুমাত্র তর্কের খাতিরে বিরোধিতা করা, দরকার প্রয়োজন নেই শুধুমাত্র বিরোধী দল বলে বিরোধিতা করা, তাহলে এটাকে আপনার পার্লামেন্টারি সিস্টেমে এটাকে সঠিক বিরোধী দল বলা হয় না। সঠিক বিরোধী দল হচ্ছে সেটা হচ্ছে যেখানে আপনাকে বিরোধিতা করার প্রয়োজন হবে সেখানে আপনি গঠনমূলক সমালোচনা করবেন, আর যেখানে সরকারকে ধন্যবাদ দেওয়ার প্রয়োজন হবে সেখানে আপনি ধন্যবাদ জ্ঞাপন করবেন। আপনি যখন মালয়েশিয়া এবং চীন থেকে যখন সরকার আমাদের প্রধানমন্ত্রী যখন আসলো, তখন কিন্তু বিরোধী দলীয় এই থেকে সবার পক্ষ থেকে কিন্তু ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে। এই সৌন্দর্যতা কিন্তু আমরা ইতিপূর্বে কখনো দেখি নাই, এটা কিন্তু নতুন সংস্কৃতি শুরু হয়েছে। এবং কি বিরোধী দলের নেতা গতকাল 60 মিনিটে যে বক্তব্য দিয়েছেন, ওনার বক্তব্য শেষে সরকারি দল বিরোধী দল প্রত্যেকে কমপক্ষে 30 সেকেন্ড তালি দিয়ে ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। এটা একটা সুন্দর এই। এখন দেখেন, আমি পাপি আপার কয়েকটা বিষয় একটু নিয়ে আসি। পাপি একটা বিষয় নিয়ে আসলেন যে একজন এমপির তার পিএস এমপির যে তার এর মধ্যে দুইজন তার সন্তানের পরিবারের নাম চলে আসছে। দেখেন, ও এমপি কিন্তু সাথে সাথে সেটার ব্যাখ্যা দিয়েছেন। ওনার পিএসকে একদিনের মধ্যে তালিকাগুলো দেওয়ার জন্য বলা হয়েছে, উনি একদিন দ্রুত তালিকাগুলো জমা দিতে গিয়ে নাম যেহেতু পাওয়া যাচ্ছে না, নাম দিয়েছেন। এরপরে কি হয়েছে, শুধুমাত্র জামাতের পক্ষ থেকে শুধুমাত্র সতর্ক করা হয়নি, জামাতের পক্ষ থেকে এই যে এমপি তার পিএসকে বহিষ্কার করেছেন, বরখাস্ত করে, এবং জামাতের পক্ষ থেকে তাকে সতর্ক করা হয়েছে, এবং কি উনি অ্যাপোলজি সংসদেও চেয়েছেন, এবং কি পরবর্তীতে উনি ওনার সোশ্যাল মিডিয়াতে অ্যাপোলজি চেয়েছেন। এটা ভুলবশত হয়েছে, কিন্তু আমরা তো এই এক্সাম্পল পাই না। আপনি যখন ভুল ধরিয়ে দিবেন, ধরিয়ে দেওয়ার পরে এই যে বরখাস্ত করা, এই যে একটা স্টেপ নেওয়া, এটা কিন্তু আমরা দেখি না। আপনি দেখেছেন আমাদের যে প্রতিমন্ত্রী সাহেব শিবগঞ্জে 76,000 কোটি টাকা যখন 76 কোটি টাকা যখন বরাদ্দ নিল, ওনার ছেলের মাধ্যমে এই যে কাজগুলো উনি বরাদ্দের কাজগুলো করিয়েছেন, পরবর্তী যখন মিডিয়া ধরিয়ে দিল, অপোজিশন থেকে ধরিয়ে দিল, উনি কিন্তু এটা কোনো পদক্ষেপ কিন্তু নেন নাই। হয়তো নামের ক্ষেত্রে উনি পদক্ষেপ নিয়েছেন, উনি চিঠি দিয়েছেন, কিন্তু এই যে ওনার ছেলের মাধ্যমে যে উনি কাজগুলো করিয়েছেন, এটা বড় ধরনের পদক্ষেপ কিন্তু আমরা দেখি নাই। তো সুতরাং আপনি যখন মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, মানুষ ফেরেশতা না, মানুষ ভুল করবেই, কিন্তু কাজ হবে
আপনি ভুলটা ধরিয়ে দেওয়ার পরে তার মধ্যে আত্মসমালোচনা আসছে কিনা। আপনি দেখেছেন সাংবাদিকের উপর একটা হামলা হয়েছে, ইতিপূর্বে বিএনপি প্রচুর জায়গায় প্রায় 45টা জায়গায় হামলা হয়েছে সাংবাদিকদের উপরে, কিন্তু জামাতের একটা জায়গায় যখন হামলা হয়েছে এটা নিয়ে মিডিয়া ব্যাপক আলোচনা করেছে। জামাতের পক্ষ থেকে একটা কমিটি করা হয়েছে, কমিটি করার সাথে কমিটির একদিনের মাথায় 4 জনকে বহিষ্কার করেছে। আমরা দেখি কমিটি হয় কিন্তু বহিষ্কারের রীতি আমরা দেখি না। এই যে এক্সাম্পল তৈরি হয়েছে যে আপনি যখন এই এক্সাম্পলগুলো ক্রিয়েট হবে তখন কিন্তু প্রত্যেকের মধ্যে একটা আত্মসমালোচনা বোধ তৈরি হবে, প্রত্যেকের পরিবর্তন হবে। তো সুতরাং আমি মনে করি প্রত্যেকের জায়গা থেকে এগুলো যদি আমরা করতে পারি, তারপরে দেখেন সাদা টাকা কালো টাকার এর বিষয়ে আমাদের একজন সরকারি দলীয় এমপি, আমাদের সুপ্রিম কোর্টের বারের সভাপতি খোকন সাহেব, উনি বলে 500 টাকা 1000 টাকা নোট সবকিছু সরিয়ে ফেলতে বলা হয়েছে। এটাকেও যুক্তি আমার মনে হয়নি, কারণ উনি তো অর্থনীতিবিদ না। এই থিওরিটা কাজে লাগিয়ে ভারত কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পতনের ধারপ্রান্তে চলে গিয়েছিলেন। তারা কিন্তু 1000 টাকা নোট উঠিয়ে ফেলেছিলেন। উঠানোর পর যে এক পর্যায়ে দেখা গিয়েছে ওইটা করতে গিয়ে মানে ওই যে বিজেপি সরকারের পতনের দিকে চলে গিয়েছিলেন। তো সুতরাং এমন একটা জিনিস আপনি 500 টাকা 1000 টাকার মানে টাকা কে রাখে? যারা সাদা কালো টাকা যাদের কাছে আছে তারা কখনো এই টাকাটা ঘরে রাখে না। ঘরে রাখে হচ্ছে আমাদের মা বোনেরা কিছু টাকা অল্প অল্প জমিয়ে 500 টাকা 1000 টাকা স্বামী থেকে টাকা নিয়ে রাখে সন্তানের জন্য কিছু কিনে দেওয়ার জন্য 5000 10,000 টাকায়। কিন্তু আপনি এই যে বড় যারা কালো টাকা এই করে তারা কিন্তু কখনো ঘরে টাকা রাখে না। সুতরাং 500 টাকা 1000 টাকা আপনি উঠিয়ে নেবেন, এটা একটা সরকারের জন্য বুমেরাং হবে। কালো টাকা কোথায় থাকে তাহলে? না, কালো টাকা তারা বিভিন্ন জায়গায় তারা প্রজেক্টে এই করে রাখে। আপনার সাদা টাকা কালো টাকা মানে কালো টাকা তারা ঘরে রাখবে, 500 টাকা 1000 টাকা নোট করে রাখবে। আচ্ছা, এই যে কালো টাকার সুযোগ না থাকলে এই টাকাগুলো আসলে কি হয়? কালো টাকার সুযোগ আগে দেয়া হতো কেন আর এখন কেন দেয়া হবে না? দুটার পার্থক্যটা যদি বুঝান যে কোনটা আমাদের জন্য। যারা কালো টাকা জমায় তাদের মাথায় থাকে যে কোনো সময় সরকার একটা সুযোগ দিবে আমাদেরকে। আচ্ছা, সুযোগ দিলে তখনই আমরা এটাকে সাদা করে ফেলবো। এই যে সুযোগ দিবে আমাদেরকে, কারণ এর আগে আমরা আওয়ামী লীগ সরকারের সময় দেখেছি তারা সুযোগ দিয়েছে, প্রচুর কালো টাকা সাদা হয়েছে। এখন আপনি যখন যারা জমায় তারা মাথায় রাখে, এখন সবকিছু যখন আপনাকে এটা না করে আপনার করের ক্ষেত্রে এই যে ব্যক্তিগত আয়কর রিটার্ন যখন জমা দেওয়া, সেখানে একটু অপরচুনিটি দেওয়া দরকার। আপনি যখন এভাবে ঢালাওভাবে দিবেন তখন কালো টাকা বেড়ে যাবে আমাদের দেশে। হ্যাঁ, আলটিমেটলি এটাও হয়ে যারা কালো টাকা, যেমন আপনি দেখেন সরকার কিন্তু বাধ্য হয়ে আজকে একটা এই ভালো সিদ্ধান্ত নিয়েছে, ব্যাংক যে রেজুলেশনে 18 ক যুক্ত করেছেন। এটা কিন্তু এর আগে কিন্তু আপনার অন্তর্বর্তীকালীন সরকার যে অধ্যাদেশটা করেছেন, অধ্যাদেশটা ওনারা সংশোধন করে 18 ক যুক্ত করেছেন। মানে যারা ঋণ খেলাপি, যারা ব্যাংক চুরি করেছেন, 2 লক্ষ টাকা এই করেছেন, আপনাদের সমালোচনা আমলে নিয়ে সিদ্ধান্ত নিয়েছে 2 লক্ষ কোটি টাকা যারা নিয়ে পালিয়ে গিয়েছেন তাদেরকে আবার ব্যাংক তাদের হাতে তুলে দেওয়ার জন্য সরকার চেষ্টা করেছিলেন। কিন্তু বিরোধী দলের যে বিরোধিতার মুখে বাধ্য হয়ে সরকার এই যে সংশোধন করেছে, সংশোধনটা থেকে ফেরত আসছেন। এটা আমাদের দেশের জন্য একটা ভালো এক্সাম্পল ক্রিয়েট হয়েছে আমি মনে করি। মামুন রাসেল, আবার আসবো আপনার কাছে। সৈয়দা আসিফ আশরাফি পাপিয়া, আপনার কাছে নারায়ণগঞ্জের চাঁদাবাজির অভিযোগে আটক এক সংসদ সদস্যের ছেলেকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়ার ঘটনায় উষ্মা প্রকাশ করে ঢাকা 12 আসনে জামাতে ইসলামের সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল আলম বলেছেন যে এতে সারা দেশে একটি ভুল বার্তা যাচ্ছে, যে তার ভাষায় চাঁদাবাজি করো, মুচলেকা দিয়ে ছাড়া পেয়ে যাবে, মুচলেকা দিলেই মুক্তি পাওয়া যাবে। কিছুক্ষণ আগে আপনি যে ঘটনাটার কথা উল্লেখ করছিলেন, যে সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিলের অনুদান তালিকায় মেয়ের নাম 2 বার দেওয়া হয়েছে, তো যে ঘটনার ফলাফল বলছিলেন আল মামুন রাসেল যে এমপির পিএসকে বহিষ্কার করা হয়েছে, শুধুমাত্র সতর্ক করা হয়নি, বহিষ্কারও করা হয়েছে। সেক্ষেত্রে এই যে বিএনপির সংসদ সদস্যের ছেলের এই ঘটনায় মুচলেকা দেওয়াটাই কি একমাত্র সমাধান ছিল? আচ্ছা, আপনার এইটা দিয়ে আমি শুরু করছি, কিন্তু রাসেল আল মামুনের কয়েকটা কথা আমাকে বলতে হবে। এটা আমি নারায়ণগঞ্জেরটা আমি লিখে নিচ্ছি। রাসেল আল মামুন যেটা বললেন যে হচ্ছে এমপির পিএসকে বহিষ্কার করে বাংলাদেশে জামাত ইসলাম একটা সততা দৃষ্টান্ত স্থাপন করলেন। লোক খুঁজে পাচ্ছিল না, মেয়ের নাম দিয়ে দিচ্ছে, কোথায় প্রতিষ্ঠান খুঁজে পায় না, কোথায় কোথায় টাকা মারা যাবে এরকম নির্জীব কিছু দলীয় প্রতিষ্ঠান আছে সেখানে দিচ্ছে, যেখানে 2টা লোক নামাজ পড়ে না, নামে মাত্র প্রতিষ্ঠান। এরকম আমিও চাঁপাইনবাবগঞ্জে বহুত জানি, একেবারে ফুলকুড়ি থেকে শুরু করে অনেক কিছু আছে, তাদের হাসপাতাল থেকে, কোচিং সেন্টার থেকে এবং হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, মসজিদ, এরকম বহুত কিছু আছে, তাদের সব একার নিজের সভাপতি, পরিবারের লোকজন সদস্য, ওটার বাইরে আর কেউ ঢুকতে পারে না। এখন এগুলো কিন্তু একটা তৃণমূলের দুর্নীতির আখড়াখানা। আজকে উনি যে কথাটা বললেন যে শিবগঞ্জের এমপির ছেলে, দেখেন শিবগঞ্জের এমপির ছেলেকে এমপির ছেলে বললে হবে না, উনি প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টাও এবং তার পোস্ট পজিশন প্রধানমন্ত্রীর দপ্তরে আছে কর্মরত অবস্থায়। আমি বিএনপি সরকারের এমপির ছেলে প্রসঙ্গ নিয়ে তুললেন, যিনি মাননীয় প্রধানমন্ত্রীর বন বিষয়ক উপদেষ্টা সম্ভবত। আমি সবচেয়ে নিরপেক্ষ যে সরকারটা থাকার কথা ছিল অন্তর্বর্তীকালীন সরকারের, ডক্টর ইউনূস,
তার গ্রামীণ ব্যাংকের কর্মরত সাব্বির ইসলামী ছাত্র শিবিরের একজন নেতা এবং ক্যাডার, আমার বালিয়াডাঙ্গা ইউনিয়নের জামাত ইসলামের ছেলে, সে দেখেন আমার চাঁপাইনবাবগঞ্জে সাব্বির আহমেদ এই ইউনূস সরকার থাকা অবস্থায় কতগুলি ভিত্তিপ্রস্তর দিচ্ছে এবং কতগুলি ডিসিকে নিয়ে যে উদ্বোধন করছে এবং টোটাল নির্বাচনী ম্যানিপুলেটিং সে জড়িত। আমরা একটা প্রসঙ্গ থেকে সরে যাচ্ছি আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, শিবগঞ্জের এমপির ছেলের প্রসঙ্গটা যেটা আনলো, তো উনিও তো কর্মরত আছেন প্রধানমন্ত্রীর দপ্তরে, তো সেই কারণে আমি এই প্রসঙ্গটার কাউন্টার এটা দিলাম, যথার্থ এটা প্রসঙ্গ থেকে আমি সরে যাইনি। আচ্ছা, এটা একটা গেল। আপনার কালো টাকা আবাসন প্রকল্পে একমাত্র এই সরকার ব্যবহার করার জন্য কালো টাকা সাদা করার আবাসন প্রকল্পের বাইরে কোথাও কিন্তু অনুমোদন দেয়নি। তো আজকে মাননীয় প্রধানমন্ত্রী আবাসন প্রকল্প থেকেও কালো টাকা সাদা না করার জন্য অনুরোধ করেছেন। তো সেটা দেশ জাতি সকলের জন্য নিশ্চয় ভালো হলে আমার টাকাটা যাবে কোথায়, এটা একটা ব্যাপার, যে টাকাটা যাবে কোথায়। তাহলে সুইজারল্যান্ডে সুইস ব্যাংক, ওখান থেকে তো সব মরে যাচ্ছে, অনেকে মারা যাচ্ছে, টাকার উত্তরাধিকারী নাই, জীবনে তো অন্য রাষ্ট্রে পড়ে থাকবে, বাংলাদেশ কিন্তু পাবে না। এটা একটা গেল। আর তারপরে আপনি যেটা দেখবেন, নারায়ণগঞ্জের এমপির ছেলের যে প্রসঙ্গটা আপনি তুললেন, এটা আমি 5-7 দিন আগে থেকে এটা দেখছি, নারায়ণগঞ্জের এমপির ছেলের ব্যাপারটা, যে হচ্ছে মুচলেকা দিয়ে ছেড়েছে। দেখেন এই নির্বাচনে, এই 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হয়েছে, বাঁশের লাঠি অস্ত্রসহ ধরা পড়ছে আমার চাঁপাইনবাবগঞ্জে, পুলিশ ধরছে, ডিসি সাহেব থানায় নিয়ে যে দলকে দিয়ে মুচলেকা দিয়ে ছাড়াই দিছে। ঠিক আছে, এখন চাঁদাবাজি করতে যে ধরা পড়ছে, তাহলে চাঁদাবাজি স্পেসিফিক অভিযোগ থাকতে হবে যে কার কাছে সে চাঁদা নিছে, কত টাকা দাবি করছে। আপনার যদি প্রত্যক্ষদর্শী স্পেসিফিক রয়েছে, স্পেসিফিক অভিযোগকারী আদালতে যদি থানাতে মামলা না করে, আচ্ছা, তাহলে আপনি এটাকে কিসে চালান দিবেন? আপনি কতদিন আটকে রাখবেন? আপনি সিআরপিসির অপরাধ বলে আসেন, ও তো ট্রায়াল করে বেড়ায় বিভিন্ন জেলায়। আচ্ছা, যদি অভিযোগ না থাকে তাহলে তো মুচলেকা দেওয়ার কথা আসতো না, অভিযোগ রয়েছে থানা বলেই তো যখন ধরে নিয়ে আসবে কোনো কাজে, থানা যখন ধরে নিয়ে আসবে না, বেওয়ারিশভাবে ছেড়ে দিতে পারে না। বেওয়ারিশভাবে আনলাম, ছেড়ে দিলাম, এটা সত্যি না। মুচলেকা থানায় এসেছেন এই কারণে মুচলেকা দিয়ে, আমার কথা হচ্ছে এমপি ছেলে যদি চাঁদাবাজ হয়, স্পেসিফিক ওর চাঁদাবাজি যার কাছ থেকে করছে, যেখানে করছে, কোনো প্রতিষ্ঠান, কোনো ব্যক্তি, কোনো সংস্থা, একবারে বাদী হয়ে মামলা করুক, ওকে জেলে পাঠাই দেখ। চাঁদাবাজির পক্ষে আমি না, কারণ দুর্নীতি, দুর্বৃত্তায়ন, চাঁদাবাজ রাষ্ট্রকে খাদের কিনারে দাঁড় করাইছে। এইটার বিরুদ্ধে আমাদের জিহাদ, যুদ্ধ এবং এখানে সফলতা আসতেই হবে। সেটা মসজিদের দুর্নীতি হোক, আর হচ্ছে প্রকল্পের দুর্নীতি হোক, ঐচ্ছিক তহবিলের দুর্নীতি হোক, আর প্রধানমন্ত্রী থেকে বরাদ্দকৃত ত্রাণ তহবিলের দুর্নীতি হোক। তারপরে রাস্তায় একটা কথা বললো যে সারা বাংলাদেশ নিয়ে কথা বলছে ওনার জামাত ইসলামের আমির 60 ঘন্টা, উনি অনেক আবেগ, 60 মিনিট আবেগ আপ্লুত হওয়াটাই স্বাভাবিক, তার জীবনের প্রথম বিরোধী দল প্রথম এত মিনিট পাওয়া, এটা চারটিখানি কথা না। এখন দেখেন উনি ওনার দলের পাওয়ারফুল যারা এমপি পদ এবং পজিশনে, তাদের এলাকার যা যা সমস্যা সেগুলো নিয়ে কিন্তু উনি আলোচনা করেছেন, এবং স্পিকার সাহেবের সাথে কমন করছে যে স্পিকার সাহেবের জায়গা ভোলা, নিজের বাড়ি শ্বশুর বাড়ি সিলেট, এবং এটা উনি কিন্তু বক্তৃতাতে বলেছেন যে আমার 2টা কমন ইস্যু চলে আসলো, একটা ওই পাগলা আর একটা হচ্ছে ভোলা, হচ্ছে আমার হচ্ছে বাপের নিজের বাড়ি, নিজের নির্বাচনী এলাকা। তো 2টার জায়গা থেকে বললেন। এখন উনার পাওয়ারফুল ওই যে ডক্টর কি ভদ্রলোক একজন এমপি আছে মাসুদ, ওই যাকে হচ্ছে আর্মিও চেনে, 1 মিনিটে আর্মি উইথড্র করে, থানার ওসিকে উইথড্র করে দেয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলের অস্ত্র দিয়েই পুলিশের সাথে যুদ্ধ করে 7 দিন সে টিকে যাবে, এবং শেখ হাসিনা তাকে চেনে যে সে কি জিনিস। এখন ওর কথা যদি না বলে, জামাত আমির তো নিজের নিরাপদ না, তো তাদের সবচেয়ে ওই কার্য মানে পদ পজিশন দিক থেকে যে সমস্ত এমপিরা পোর্টফোলিও, তাদের এলাকার সমস্যাগুলো ওনার ডক্টর শফিক সাহেব বলেছেন, যার কারণে সারা বাংলাদেশ নিয়ে বলার বিষয়টাই এমপিদের এলাকা নিয়ে বলেছেন। ওনার শ্বশুরবাড়ি ভোলা না, ডক্টর মাসুদ আছে, মাসুদের যেটা প্রয়োজন সেটাই বলেছেন। না না, মাসুদের হচ্ছে পটুয়াখালী। আরে পটুয়াখালী ঘর ভোলা হোক, আশেপাশে দিয়ে তো আছে, এটা রিলেটেড। ভোলা জামাতে কোনো এমপি নাই। আপনি যখন বরিশালে যাবেন, বরিশাল থেকে আপনাকে পিরোজপুর যেতে হবে, পটুয়াখালী যেতে হবে, ভোলা যেতে হবে। ভোলা হচ্ছে বাংলাদেশের একমাত্র জেলা যার সাথে কোনো ধরনের ল্যান্ডের কোনো সংযোগ নেই। সেটা নিয়ে উনি বলেছেন যে এখানে একটা সেতু করার জন্য, অবশ্যই ডক্টর মাসুদের মাথা থেকে আসছে, এবং উনি সেটা অ্যাপ্লাই করছে। এটা ভালো জিনিস যে একবারে কাউকে বেশি না বলে উনি সবারগুলো বলে দিলে জিনিসটা এক জায়গায় কেন্দ্রীভূত হলো এবং একক জায়গার থেকে মুখে আসলো, এবং বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী আমলে নিলেন, নিয়ে সেগুলো করার চেষ্টা করলেন। এখন এইগুলো ওনাদেরকে চিন্তা করতে হবে যে দুস্থ মাথা, ঐচ্ছিক তহবিল, মসজিদের অনুদান, এই যে সমস্ত অজাগায় অপাত্রে কন্যাদান করে বেড়াচ্ছে, এগুলো থেকে ওনাদেরকেও
চেষ্টা করতে হবে ভালো হওয়ার। জি, সৈয়দা আসিফ আশরাফি পাপিয়া, ধন্যবাদ আপনাকে। আবুল হাসান রুবেল, প্রথমে অভিযোগটা ছিল মুচলেকা দিয়ে বিএনপি ছেড়ে দিয়েছে চাঁদাবাজির অভিযোগের কারণে। এখন অবশ্য সৈয়দা আসিফ আশরাফি পাপিয়া বলছেন যে আসলে চাঁদাবাজির অভিযোগটাই সত্যি কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠছে, এবং বিরোধী দলের এই যে ঐচ্ছিক অনুদান তহবিল, এখানে টাকা দেওয়ার বিষয়টিকে ঘিরে তাদেরকে বহিষ্কার করা বা অ্যাকশন নেওয়া, এই বিষয়গুলোকে কিভাবে দেখছেন? দুটি ঘটনায় যদি পাশাপাশি ব্যাখ্যা করেন। ধন্যবাদ। কয়েকটা জিনিস আছে, যেমন হচ্ছে যে একটা জিনিস আমি বলতে পারি যে এই যে ঐচ্ছিক অনুদান কিংবা এই সমস্ত জায়গাতে অবশ্যই, কিংবা চাঁদাবাজির ঘটনায় যে কোনো জনই যদি আসলে অভিযুক্ত হন, তাহলে অভিযোগের একটা সুনির্দিষ্ট সুরাহা হইতে হবে, মানে অভিযোগটা কি এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তার যে ধরনের শাস্তি প্রাপ্য সেই ধরনের শাস্তি তাকে পেতে হবে। ধরেন যদি আপনি ক্ষমতায় আছেন, এখন আপনার নামে যদি আমি একটা মামলা করি, তাহলে আমার মামলার ভিত্তিতে আপনার বিচার হবে। যদি আপনার নামে কোনো নির্দিষ্ট অভিযোগ না থাকে, সেক্ষেত্রে আসলে কি করবে? সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে সরকার কোনো কোনো ক্ষেত্রে হতে পারে যে আসলে যে আচ্ছা ধরেন আমার নামে আমি খুবই মানে চাঁদাবাজ ধরে যাক, কিন্তু আমার নামে এলাকা কাঁপে এমনভাবে যে আমার নামে কেউ মামলাই করতে পারছে না, তাহলে তো আবার রাষ্ট্রীয় হস্তক্ষেপেই আসলে মামলা করার প্রয়োজন আছে। ফলে কোনটা সেটা আসলে আমাদেরকে বিবেচনা করে সেটার বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু চাঁদাবাজি এইরকম ধরনের মানে তহবিল তসরুপ কোনোটাই বাংলাদেশে আর চলতে দেওয়া উচিত না। এই জায়গাটাতে আমাদের সকলের আশা দরকার, সকলের আশা দরকার হচ্ছে এই জায়গাতে। ধরেন এখন ধরেন অনেকগুলো বিষয় আছে, যেমন আমি কিছু পজিটিভ জায়গাও দেখি। ধরেন বিরোধী দল, যেমন ওই যে উনি বললেন যে সরকারি দল বিরোধী দলকে মানে হাততালি দিয়েছে, পজিটিভ দিক। বিরোধী দলও আবার প্রধানমন্ত্রীকে হাততালি দিয়েছে খুবই, সেটাও পজিটিভ দিক। এবং প্রধানমন্ত্রী আবার সব দেখে বলেছেন এটা পুরোপুরিভাবে দেশের জনগণের প্রাপ্য, সেটাও একটা পজিটিভ দিক। ফলে এতদিন ধরে আমরা যে আমির সংস্কৃতিটা দেখে আসছিলাম, তার যদি একটা বদল ঘটে, যদি জনগণের আমাদের যদি হয়, জনগণের যদি হয়, তাহলে সেটা একটা পজিটিভ জায়গায় আমাদের উত্তরণের দিকে নিয়ে যাবে, সেটা একটা বিষয়। অন্যদিকে ধরেন যদি সমালোচনা, ধরেন এই সমালোচনা ওনারা বলছেন যে ওনারা করেছেন, আমরাও করেছিলাম আর কি, যে এই ধরনের কোনো আসলে আমি নিজেও টকশোতেও বলেছি যে এই ধরনের কোনো ধারা আসলে থাকা উচিত না যেখানে আসলে কোনো লুটেরারা আবার সুযোগ পায়। হ্যাঁ, কারণ এইটা একটা সমাজের ভেতরেই এই জায়গাটা ছিল, সমাজের ভেতরেই এই আওয়াজটা উঠেছিল। যদি সমাজের ভেতরে এই আওয়াজটা আসলে সরকার শোনে, তাহলে তো আসলে সরকারের এটা গণতান্ত্রিকভাবে, এটা আমি পজিটিভলি দেখি যে আচ্ছা, আগে ছিল হচ্ছে যে যা বলে বলুক, শেখ হাসিনা কারো কথা শুনবে না। তো এটা নিয়ে ওনারা খুব গর্ব করতেন আর কি, যে শেখ হাসিনা কারো কথা শোনে না, সে একেবারে যা মনে করে সেটাই করে যায়। এটা তো আসলে একজন ডিক্টেটরের লক্ষণ। একটা গণতান্ত্রিক সরকারের লক্ষণ হচ্ছে যে সে অন্যান্য সকলের কথা আসলে শুনবে এবং সে অনুযায়ী তার যদি কোনো ভুল হয় সেই ভুল সংশোধন করবে। এই উপায়ে যদি আমরা এগিয়ে যেতে পারি, তাহলে আসলে আমাদের জন্য পজিটিভ কিছু করা সম্ভব। এখন যেহেতু এই ব্যাংক রেজুলেশন আইনের বিতর্কিত 18 ক ধারা বাতিলের ঘোষণা দিয়ে দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, এখন এই যে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না, এই টাকাগুলো কোথায় যাবে? বারবার এই প্রশ্নটা আসছে। যেমন আগের বিভিন্ন সময় আমরা দেখেছি যে অনেক সময় কালো টাকা সাদা করার সুযোগ দেয়া হতো। আল মামুন রাসেলও বলছিলেন যে ব্যবসায়ীরা বসেই থাকে অনেক সময়, এই সুযোগটা কখন আসবে? দেশের টাকা হয়তো দেশেই থাকে, এখন কি সেই দেশের টাকা দেশে থাকা অনিশ্চিত হয়ে গেল কিনা, এই প্রশ্নটি রাখছে। ধন্যবাদ। এইখানে কিন্তু কালো টাকা কিন্তু অনেক ধরনের টাকা, মানে কালো টাকা কিন্তু একরকম টাকা না। ধরেন আপনি একটা টাকা আপনি উপার্জন করেছেন ঠিকঠাক মতোই, কিন্তু আসলে আপনি ট্যাক্স দেন নাই, হ্যাঁ ট্যাক্স ফাইলে ওঠে নাই, এটাও এক ধরনের কালো টাকা। আবার আপনার অনুপার্জিত অর্থ আপনি লাভ করেছেন, অর্থাৎ আপনি চুরি বাটপারি করেছেন, সহজ কথা যে চুরি বাটপারি করেছেন, এটাও কালো টাকা। এখন কালো টাকার ধরনটা কি সেটা একটা গুরুত্বপূর্ণ। কোন কোন টাকা আছে যে ক্ষেত্রে আপনি হয়তো সুযোগ কিছুটা দিবেন, আবার কোন কোন জায়গাটা আছে যেখানে আপনি আসলে সিজ করবেন টাকাটা। আপনি যদি আসলে আরেকজনের গলায় পিস্তল ঠেকায় টাকা অর্জন করেন, ছিনতাই করেন, আর মানে ফাইল ঠেকায়া করেন, যেভাবেই করেন, আপনি যদি এভাবে টাকা উপার্জন করেন, সেটাকে আসলে সরকারের সিজ করা দরকার। ওর টাকার মানে উৎস চিহ্নিত করতে বলা উচিত যে তোমার এই টাকার উৎসটা কি, তুমি কোথায় এই টাকাটা উপার্জন করলে সেটা দাও। এখন সমস্যাটা হচ্ছে যে সারা দুনিয়াতে এখন অনেক ধরনের টেকনোলজি আবিষ্কৃত হয়েছে, তো অনেকে এইরকম ধরনের অনুপার্জিত অর্থ তারা অনেক জায়গায় ট্যাক্স হেভেন আছে সেখানে পাঠিয়ে দিচ্ছে, আবার অনেকে ক্রিপ্টোকারেন্সির ভেতর দিয়ে চলে যাচ্ছে, ক্রিপ্টোকারেন্সির ভেতর দিয়ে চলে যাচ্ছে। এই সমস্ত টাকা মানে আসলে নিয়ে আসা খুবই কঠিন, মানে
খুবই কঠিন, এবং সেক্ষেত্রে কোনো কোনো সময়ে এইটা সাময়িক সময়ের জন্য বা অল্প সময়ের জন্য সরকার কোনো সরকার দেয়, কিন্তু আবার এটাও একটা বিষয় যে এটাকে যদি আপনি সবসময় অবারিত রাখতে থাকেন তাহলে এটা আসলে খুব খারাপ ইঙ্গিত দেবে। এবং আমাদের দেশে যদি এই যে কি বলে ট্যাক্স ইন্টেলিজেন্স, এটা যদি আরো শক্তিশালী করা হয় তাহলে আসলে লোকজনের এই ধরনের জায়গাগুলো, যে এই ধরনের আসলে টাকা লুকিয়ে রাখা এবং এর জায়গা, এগুলোতে আসলে আমরা ইয়ে করতে পারবো। এবং এবার আমরা জুলাই সনদ যখন স্বাক্ষর করছিলাম তখন আসলে দুর্নীতি রোধে যে সমস্ত পদক্ষেপগুলোর কথা, যে ব্যাপারে মূলত আসলে প্রায় সবাই একমত হয়েছেন। জামায়াত ইসলামী একটা বিষয়ে তার নোট অফ ডিসেন্ট আছে, বাকিরা মোটামুটিভাবে সবাই এ বিষয়ে একমত হয়েছেন, মানে দুর্নীতি বিষয়ক ব্যাপারগুলোতে। সেইখানে আপনি দেখবেন যে অন্যান্য দেশে যদি মানে টাকা থাকে, সেক্ষেত্রে আমরা আন্তর্জাতিকভাবে যে সমস্ত সংস্থাগুলো আছে যারা এই টাকা উদ্ধার করে দেওয়ার জন্য আমাদের মানে সহায়তা করতে পারে, তাদের সাথে একটা কোলাবোরেশনের মানে প্রস্তাবও এখানে আছে। এই কথা তো আমরা বলি, কিন্তু আসলে এ পর্যন্ত কেউই কি এটা করতে পেরেছে কিনা কিছুটা এই প্রশ্নটা আসে। আমির খসরু মাহমুদ চৌধুরী কিন্তু কয়েকদিন আগে বলেছেন যে 6টি বিশেষ কোম্পানিকে টার্গেট করে ইতিমধ্যে এই বিষয়ে আসলে বিভিন্ন জায়গায় যোগাযোগ এবং ইয়ে করা শুরু হয়েছে, এবং সে বিষয়ে আসলে অগ্রগতির খবর কিছুদিনের ভেতরে পাওয়া যাবে। আচ্ছা, আরেকটা বিষয় আপনার মন্তব্য শুনতে চাই যে কালো টাকা সাদা করার বিষয়ে জমির ক্ষেত্রে কোনো ছাড় রয়েছে কিনা, এই বিষয়ে যদি কোনো আপনার মন্তব্য থাকে। আমার জানার মধ্যে এখনো পর্যন্ত নাই। আচ্ছা আচ্ছা, আমি যোগ করতে চাই। জি, প্রধানমন্ত্রী যে খতিয়ান মাফিক যে আপনার ওই যে জমির মৌজা মাফিক একটা পূর্ব নির্ধারিত মূল্য সরকার ধার্য করে দেয়, কিন্তু দেখা যাচ্ছে যে বাস্তবিক অর্থে প্র্যাকটিক্যালি ওই জায়গার মৌজা মাফিক জমির দাম বেশি। তো এইখানে তো তখন ধরেন আমি বেশি মূল্য দিয়ে কিনলাম, কিন্তু আমাকে দলিল কম মূল্যে করতে হলো, কিন্তু টাকাটা তো আমার দেয়া হয়ে গেল। টাকাটা তো না দেয়া হলো না, দেয়াটা হলো দেখানো হলো মৌজার মূল্য মাফিক। এটার কথা উনি স্পেসিফিক আমি ওইটুকু শুনেছি বক্তৃতাতে, যে এইটা সেক্ষেত্রে এখানে কোনো ফাঁকফোকর রয়ে গেল কিনা। কারণ অনেক সময় জমি কেনার সময় তাহলে যদি এই সুযোগটা থাকে, কালো টাকা সাদা করার সুযোগটা তো এখানেও কাজে লাগানো সম্ভব। আবাসন প্রকল্পেই ম্যাক্সিমাম আওয়ামী লীগের সরকারের আমলে আমি যেটা দেখেছি যে আবাসন প্রকল্পেই কালো টাকাটা সাদা করার ক্ষেত্রে একটা সুযোগ সৃষ্টি করে। আরো অনেক ক্ষেত্রেই তারা করেছে, কিন্তু আবাসনটাই মেইনলি দেখানো যেত। এখন আবাসন প্রকল্পে আপনি দেখাবেন কিসে, ওই মৌজার জমির টাকাটা তো আসলে নিয়ে নেওয়া হয়। ধরেন কোনো ডেভেলপার কোম্পানি যেটা মৌজার টাকা না, যেটা বাজার দর মূল্য, ধরেন 10,000 স্কোয়ার ফিট পার স্কোয়ার ফিট কি 15,000 পার স্কোয়ার ফিট, সেটাই কিন্তু তারা নিয়ে নেয়। কিন্তু সরকার নির্ধারিত মৌজার মূল্যে সেটা হচ্ছে কম করে দেয়, যেটা সেটা মানে কম বলবো না, সরকারের ধার্যকৃত মূল্যটাই উপস্থাপন করা হয়। মৌজার রেটটা বাড়াতে হবে আর কি। মৌজার রেট মানে আপনি যেটা সেটা প্রপারলি আপনি মৌজার রেটে ডাবল বিক্রি হবে আসলে। আপনার মৌজার রেটে যেভাবে আছে, আমাদের সমাজে যেটা হয়, ল্যান্ডের দাম যদি আপনার 1 কোটি টাকা হয়, মৌজার রেট হচ্ছে 50 থেকে 60 লাখ টাকা। হ্যাঁ, 50 থেকে 60। তাহলে এই যে তখন হচ্ছে টাকাটা দেওয়া হচ্ছে 1 কোটি, 1 কোটি, কিন্তু রেজিস্ট্রেশন খরচ কমানোর জন্য মৌজার রেটটা দেওয়া হয়। কারণ রেজিস্ট্রেশন করে আপনার টাকার আলোকে রেজিস্ট্রেশনের ফি হয়, তখন হয় কি, তখন মুজার রেটটা দেখানো হয়। মুজার রেটটা দেখে বাকি টাকাটা কিন্তু কালো টাকা সাদা হয়ে যাচ্ছে। তো সুতরাং মুজার রেটটা বাড়ানো উচিত প্রত্যেকটা জায়গায়। এখানে কালো টাকা সাদা না, পরিশ্রম করা টাকাও শুধুমাত্র মুজার রেট বাড়ালে আবার জনগণের উপর একটা চাপ পড়বে। সেক্ষেত্রে এই যে সরকার যে কর নেয়, টাকার আলোকে কর নেয়, যেমন রেজিস্ট্রেশনের জন্য যে করটা, সে করটা কমাইতে হবে। তাহলে ব্যালেন্স, এই ক্ষেত্রে আরেকটা কিন্তু ব্যালেন্স হবে। মানে এখানে আরেকটা জিনিস বলি যে সবসময় এখানে যারা কালো টাকা মানে সাদা হয় না, জেনুইনলি আমি দেখছি টাকা মানে ওই আমার টাকাটা চলে যাচ্ছে, আমার উপস্থাপন কম, এবং সেটা আয়কর রিটার্নে গিয়ে তার ইনডাইরেক্ট ট্যাক্স বেশি। এইটারও একটু পরিবর্তন হওয়া দরকার। জি, আচ্ছা, আপনি কিছু যোগ করতে চাচ্ছিলেন? না, এখানে এখন আমার টার্ন। আচ্ছা, ঠিক আছে, শেষ, এখন আমার আলমামুন রাসেল। হ্যাঁ, আমাকে সুযোগ দেন। না, ওই যে আমি একটু সব সরকারি দলের সুযোগ হয়ে গেলে বিরোধী দল বঞ্চিত হবে। না না, সরকারি দল বিরোধী দল সমানটাই। আচ্ছা, আমার দেখেন, আমি আপার একটা বিষয় শুনি। সুন্দর কম্বিনেশন আসলে, ঐক্যবদ্ধভাবে দেশ চালানো, এমন ভাবেই আপনারা চলছেন প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের শীর্ষ নেতা। না, কিন্তু এখানে কিন্তু সংসদের ভেতরে একে অপরকে তীব্র আক্রমণ বা যে কুচি কুচি করে কাটার রাজনৈতিক সংস্কৃতি, এটা কেন বন্ধ হয় না? না, কুচি কুচি করে কাটার সংস্কৃতি, এটা আমার মনে হয় সরকারি দলের পক্ষ থেকে একজনই করেন, আমাদের সর্বমন্ত্রী যাকে বলা হয়, ওনাকে তো সর্বমন্ত্রী বলা হয়। হ্যাঁ, উনি হচ্ছে সর্বমন্ত্রী সবার ক্ষেত্রে। না, উনি সর্বমন্ত্রী। উনি ওনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে বড় বড় অঘটনগুলো ঘটছে, সেগুলো নিয়ে কোনো কনসার্ন নেই। কোন দলের কি বলে 100 বছরের ইতিহাস কি,
উনি দেখলাম কালকে একটা বই নিয়ে আসলেন যে মধুদিবাদের এই ধ্বংসকরণ একটা বই আছে, বইটা ওনার সামনে দেখলাম আমি। এটা নিয়ে ব্যাপক বা 15 মিনিট বক্তব্য দিলেন উনি। হ্যাঁ, মাওলানা মওদুদি কি করেছেন, জামাত কি করেছেন, জামাতের কোন নীতি সমস্যা, জামাতে ইসলাম কি ইসলাম আছে কি ইসলাম নেই, ইসলামী ব্যাংকে ইসলাম আছে কি ইসলাম নেই, এই নিয়ে আসলে তো এটাও না। এবং কি যখন স্পিকারের পক্ষ থেকে বারবার বাধা দেওয়া হয়, এরপরে ওনাকে মাইক বন্ধ করে দেওয়া হয়, এরপরে উনি বলতেই থাকেন। যাক, এটা নিয়ে সমস্যা নেই। এখন ব্যাপারটা দেখেন, আপার একটা বিষয় আমি একটু আসি। আপা বললেন যে এই যে নারায়ণগঞ্জে যে ঘটনাটা ঘটেছে, এখন নারায়ণগঞ্জের ঘটনাটা এমপির ছেলে, আমরা বলি তো সবার আগে বাংলাদেশ, আমাদের স্লোগান, মানে আমাদের সরকার পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী স্লোগান দেয় সবার আগে বাংলাদেশ, আইনের ক্ষেত্রে সকলেই সমান। আপনি দেখেন যে এমপি পুত্রকে আজকে যে মুসলাকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, এখন বলে যে কোনো অভিযোগ কি হয়েছে? আপনি জানেন এমপি পুত্রকে কি প্রথমে গ্রেপ্তার হয়েছে, কিসের, কারা গ্রেপ্তার করেছে? নারায়ণগঞ্জ পুলিশ কিন্তু গ্রেপ্তার করে নাই। ঢাকা থেকে ডিবি পুলিশ গিয়ে তারপরে গিয়ে তাকে গ্রেপ্তার করেছে, তার বিরুদ্ধে হিউজ অভিযোগ পেয়েছে এবং তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে। কারণ আপনি যদি বলেন কোনো অভিযোগ ছাড়া যুবদল থেকে বহিষ্কার করা, যুবদল থেকে আগে বহিষ্কার করা হয়েছে, এরপরে যখন নারায়ণগঞ্জ পুলিশ তাকে কিছু করতে পারছে না, তখন ঢাকা থেকে ডিবি পুলিশ গিয়ে তাকে হেফাজতে নেয়। হেফাজতে নেওয়ার পরে তার বিরুদ্ধে আপনার এই যে ওই অঞ্চল, নারায়ণগঞ্জ অঞ্চলে অনেকগুলো শিল্প প্রতিষ্ঠানে চাঁদাবাজির অভিযোগ, স্পেসিফিক অভিযোগ তার মধ্যে ছিল। এরপর আপনি কি করলেন? তাকে কি করলেন? মুসলাকে দিয়ে ছেড়ে দিলেন। বহিষ্কার হওয়ার বিষয়টা আমি মাত্র খবর পেলাম, যেহেতু যুবদল আসিফ আশরাফি পাপিয়া এই বিষয়টি উল্লেখ করেননি। যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে, আমি শেষ করি। যুবদল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে এবং কি তাকে, আপনি দেখেন একটা কগনিজেবল অফেন্স। আপা আইনজীবী মানুষ, আপা বলেছেন যে স্পেসিফিক অভিযোগ আছে কিনা। আপনি জানেন এই আমাদের দুই ধরনের মামলা, একটা সিআর কেস, একটা জিআর কেস। জিআর মানে জেনারেল রেজিস্ট্রার, যেটি থানা হয়। অনেক সময় পুলিশ বাদী হয়ে মামলা করে, অনেক সময় ব্যক্তি অভিযোগকারী হইতে হয় না, পুলিশ নিজে অভিযোগকারী হয়। তার মানে আপনার যখন চাঁদাবাজির স্পেসিফিক এলিগেশন তার বিরুদ্ধে অনেকগুলো আছে, সেজন্য তাকে বহিষ্কার করা হয়েছে। কগনিজেবল অফেন্সের ক্ষেত্রে আপনি শুধুমাত্র মসলাকা দিয়ে, এটা কি আমার ক্ষেত্রে হতো? এটা কি আপনার ক্ষেত্রে হতো? এটা কি সাধারণ একটা মানুষের ক্ষেত্রে এটা হতো মসলাকা দিয়ে ছেড়ে দিত? নো। তাহলে আপনি হচ্ছে আইনের ব্যত্যটা কোথায় করলেন? প্রথম করলেন মামলা হতে দিলেন না, আপনি মামলা হতে দেন নাই। আপনি যাকে স্পেসিফিক অভিযোগে তাকে গ্রেপ্তার করেছেন, মামলা হতে দেন নাই, মসলাকা দিয়ে ছেড়ে দিলেন। তাহলে এই আইনটা কি এমপি পুত্রের জন্য এক আইন, আমার জন্য আরেক আইন? উত্তরটা নেই। সৈয়দ আসিফ আশরাফি পাপিয়া, দেখেন, আমি নারায়ণগঞ্জের যে বহিষ্কার, আমি সারা বাংলাদেশের বহিষ্কারের যে সিস্টেমটা আমি দেখলাম এবার 1.5 বছরে, যে সংবাদপত্র অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের কোনো নিউজ পাওয়ার সাথে সাথে কেন্দ্র থেকে বহিষ্কার করে দিয়েছে। কেন্দ্র সেটা যে ফোকাস করে আদৌ সত্য কি মিথ্যা যাচাই বাছাই এগুলো করেছে কিনা আমার এই কেন্দ্র আগে অভিযোগ আগে বহিষ্কার করেছে। আপা আমাকে বলতে দাও, প্রথম আলো আগে বহিষ্কার করেছে, তারপরে তার বিরুদ্ধে আমি আসতে দেখিনি বিগত 1.5 বছর যেটা বললাম। আর এই এমপি পুত্র এ যদি বেসিক্যালি হচ্ছে চাঁদাবাজি সহ অসামাজিক কার্যকলাপ এবং মাদক বলেন, হুন্ডি বলেন, চোরাকারবারি বলেন যদি জড়িত থাকে, আমি তো আমার একটু আগে যে বক্তব্যটা দিলাম তার শেষে কিন্তু আমি বলেছি যে জড়িত থাকবে দুর্নীতি, দুর্বৃত্তায়ন এবং যে কোনো ক্রিমিনাল অফেন্সের বিপক্ষে আমার ব্যক্তিগত ওপিনিয়ন এবং আমার দলের অবস্থান। অতএব এইখানে অবশ্যই তার বিরুদ্ধে স্পেসিফিক মামলা করে যদি কেউ সাহস না পায়, তাকে জেলে ঢুকানোর অনেক পদ্ধতি আছে রাখার। দলের ছেলেকে রাখলে তো হাউকাউ করবে না, পার্লামেন্টে জামাত ইসলাম দাঁড়ায় বক্তৃতা দিবে না। দল থেকে বহিষ্কারের কথা বলছেন যে আমার ছেলেকে কেন আটকে রাখলো, কেন কি করলো, এটা তো বলবে না। অতএব এইখানে যথাযথ দেখেন, কালকেও সালাউদ্দিন সাহেব স্পষ্ট করে বলেছে যে এখন থানায় মামলা করতে যে কারোর সুপারিশ লাগে না, কোনো বাধার সৃষ্টি হয় না, কোনো নেতাকে ধরা লাগে না। তো বাংলাদেশে এটাই তো সবচেয়ে বড় সুযোগ এবং সুবিধা। সালাউদ্দিন সাহেব বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল করে আসা একটা পরীক্ষিত নেতা এবং উনি একজন জ্ঞানী এবং ট্যালেন্ট লোক। তো এইখানে উনাকে জামাত ইসলাম কোনোভাবেই সহ্য করতে পারছে না, কারণ উনার শাহজাহান চৌধুরী বলছে 200 বছরের ইতিহাস জানতে হবে জামাতকে জানতে গেলে, 100 বছর। তখন উনি বলছে যে জামাতের জন্ম হচ্ছে এত সালে, 100 বছর হয়নি এখনো, সেঞ্চুরি। এই কথার প্রসঙ্গে কিন্তু কথা, কিন্তু রাশেদ জামাত ইসলামরা এত অপছন্দ করে 100 বছরের ইতিহাস মানে 100 বছর ইতিহাস মানে আপনাকে জন্মগ্রহণ করতে হবে 100 বছর না। আমরা যখন বিএনপির কথা বলি আমরা কিন্তু বারবার আমরা যখন বিএনপির কথা বলি 71 এর কথা বলি, বিএনপির 71 জন্ম হয়েছে, 71 জন্ম হয়েছে, তাহলে আপনি 71 ইতিহাস যখন টেনে নিয়ে আসেন তখন বিএনপির ইতিহাস আসে না। টোটাল জামাত ইসলামে কেউ নাই
স্বাভাবিক কারণে কিন্তু ধন্যবাদ, ওরা ধন্যবাদ। সালাউদ্দিন ধন্যবাদ জিকির করতে ব্যারিস্টার আল করতে মামুন গেল। রাসেল, অ্যাডভোকেট সৈয়দ আসিফ আশরাফি পাপিয়া এবং আবুল হাসান রুবেল, তিনজনকে অসংখ্য ধন্যবাদ কড়া আলাপে আসার জন্য। দর্শক, শেষ করছি কড়া আলাপ। অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।